বৃহস্পতিবার নিউটাউনের যাত্রাগাছিতে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। প্রথমে জানাই যায়নি কার দেহ। তদন্তে নেমে পুলিশ পরিচয় জানতে পারার পরই জোরালো হয় রহস্য, যা সিনেমাকেও হার মানাবে। নিউটাউনে দেহ উদ্ধারের রহস্য। বৃহস্পতিবার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার, মৃতের পরিচয় জানতেই রহস্য জোরালো। আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, একটা মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠে আসবে, কিন্তু প্রথমেই যেই প্রশ্ন উঠে আসে, কার দেহ পাওয়া গেল, কোথা থেকে পাওয়া গেল? নিউটাউন যে যাত্রাগাছি খাল, সে যাত্রাগাছি খাল সংলগ্ন এলাকা থেকে কিন্তু একেবারে দেহ উদ্ধারের ঘটনা। প্রথমে কিন্তু বৃহস্পতিবার সকালবেলা দেহ যখন উদ্ধার হয়, নিউটাউন থানার পুলিশ সেখানে পৌঁছয় এবং দেহ উদ্ধার করে। পরবর্তী ক্ষেত্রে কোথায় কোথায় মিসিং ডায়েরি ছিল, এই গোটা বিষয় পুলিশ খতিয়ে দেখে। কিন্তু দেখা যায় যে একেবারে এই যে ব্যক্তির দেহ, সেখানে কিন্তু পেশায় তিনি স্বর্ণ ব্যবসায়ী এবং তার এই দেহ কিন্তু উদ্ধার হয়েছে। স্বপন কালিমার নাম, তার ইতিমধ্যেই পুলিশ জানতে পারে। পরবর্তী ক্ষেত্রে দেহ যখন ময়নাতদন্তে পাঠায় এবং সেখানে কিন্তু একেবারে প্রাথমিক যে রিপোর্ট, সেখানে পিটিয়ে মারার কিন্তু তথ্য উঠে আসছে। এবং পুলিশের যে প্রাথমিক অনুমান ছিল প্রথম থেকেই, এই পিটিয়ে কেউ মেরে এখানে খুন করে ফেলে যেতে পারে, এবং যেমনটাই হলো। পরবর্তী ক্ষেত্রে পুলিশ একাধিক মিসিং ডায়েরি থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে খতিয়ে দেখার পরে দেখা গেল আদতে তিনি কিন্তু পশ্চিম মেদিনীপুর দাঁতনের বাসিন্দা। অন্যদিকে তিনি সদবেগ দত্তাবাদ এলাকা, সেখানে কিন্তু ভাড়া থাকেন এবং স্বর্ণ ব্যবসায়ী, এবং তার এই নাম পরিচয় সেখান থেকে কিন্তু একেবারে স্পষ্ট হয়। অনুপ, সঙ্গে থাকো। সল্টলেকের ব্যবসায়ী, বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, দেহ উদ্ধার নিউটাউনের যাত্রাগাছিতে। কিন্তু এরকম ঘটনা ঘটলো কিভাবে? তৈরি হয়েছে রহস্য, উঠছে নানা প্রশ্ন। সোনা ব্যবসায়ী রহস্য মৃত্যু। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার সল্টলেকের দত্তাবাদে সোনার দোকানে। স্বপনের সোনার দোকান রয়েছে, আর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধারে নিউটাউনের যাত্রাগাছিতে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এখানেই প্রশ্ন উঠছে, দত্তাবাদে সোনার দোকান, যাত্রাগাছিতে দেহ উদ্ধার, আসলে রহস্যটা কি? দেখা গত মঙ্গলবার দিন নীলবাতি গাড়িতে করে কিন্তু এই ব্যবসায়ীকে অপহরণ বলা চলে এমনটা, এবং বাড়ির মালিক তাকেও কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে বৃহস্পতিবার লোক হয়ে তার যে দেহ, সেই দেহ কিন্তু একেবারে যাত্রাগাছি যে খালপাড়, সেই সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়। পুলিশের পক্ষ থেকে দেহ উদ্ধার করা হয়, এবং এর নৈপথ্য হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে নীলবাতি গাড়িতে করে দুটো গাড়ি এসেছিল, এবং পরবর্তী ক্ষেত্রে সেই একটি গাড়িতে ভিডিও ছিল, অন্য গাড়িতে 4 থেকে 5 জন। তারাই কিন্তু একেবারে এই ব্যবসায়ীকে সল্টলেক যে দত্তাবাদ অঞ্চল, সেখান থেকে কিন্তু তুলে নিয়ে যায় নিউটাউনের একটি জায়গায়। তার পরবর্তী ক্ষেত্রে বৃহস্পতিবার তার দেহ উদ্ধারের ঘটনা। এই ঘটনার পরবর্তীতে পুলিশ একেবারে যখন জানতে পারে, দেহ শনাক্ত হয়, তারপরেই কিন্তু পরিবারকে গোটা বিষয়টা জানায়। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে তদন্ত করে দেখছে। বেশ, সঙ্গে থাকো অনুপ। আর এখানেই একটা মৃত্যুর পর একাধিক প্রশ্ন উঠে আসছে। কেন এই কথা বলছি? কারণ সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার ছেড়ে দেওয়া হয়েছিল বাড়ির মালিককে, আর সেই বাড়ির মালিকের চাঞ্চল্যকর অভিযোগ। প্রথমে শোনাবো সেই বাড়ি মালিকের চাঞ্চল্যকর অভিযোগ ঠিক কি। ওনাকে তুলে নিল, ওনার ঘরে কে নিয়ে গেল? এটা ভিডিও অফিসার। সঙ্গে কে ছিল? সঙ্গে আরো 4-5 জন ছিল, ড্রাইভার ছিল, আরো ওর সব। ওটা গাড়ি নিয়ে এসেছিল? দুটো গাড়ি। আপনাকেও তো তুলে নিয়ে গেল? আমাকে একটা গাড়িতে তুললো, ওটা কেউ ছিল না। স্করপিও, যেটা কালো, নীল বাতি সবই লাল বাতি আছে। তা কালো গাড়িটায় ও নিয়ে যখন যাচ্ছে, খুব জোর বেরিয়ে গেছে। আচ্ছা, যে গাড়িটা ও আছে? হ্যাঁ, আমাকে একটা ড্রাইভার, ও বলে ওনাকেও না, অফিসারটা বলছে। তা গেলাম, তুলে নিয়ে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে বাইরে থেকে, নিউটাউন। তারপরে ওনার লাশটা পাওয়া গেছে শুনলাম, কিন্তু ওই লোককে ধরা উচিত, ওনার শাস্তি। কেন আপনি মনে করছেন যে ও যুক্ত আছে বলেই আপনি মনে করছেন? হ্যাঁ, ও মানে নিয়ে গেল এখান থেকে এই বলে, কেন ওকে মেরে ছাড়লো, এইটাই আমার কাছে। ভিডিও নিয়ে যখন নামলেন ওখান থেকে, তখন ওই ওনাকে দেখলেন না? না, উনি তো ঢুকিয়ে নিল সব, ওকে তো বাড়িতে ঢুকিয়ে নিল। কোন বাড়িতে? ওই যে ওনার বাড়িতে। নিউটাউনে কোথায়? ওই তো বলছি তো, ওই মেগা সিটি গিয়ে একটা স্টপেজ আছে বাঁদিকে, সামনে সিগনালে বাঁদিক দিয়ে। মৃত্যু রহস্যে ভিডিও যোগ। কেন এই কথা বলছি? নীলবাতের গাড়িতে অপহরণ, দত্তাবাদ থেকে তোলা হয় সোনা ব্যবসায়ীকে, দত্তাবাদ থেকেই তোলা হয় বাড়ির মালিককে। জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে অভিযোগ, রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ। আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, উত্তরবঙ্গের রাজগঞ্জের এক ভিডিও সল্টলেকে এসে কেন সোনার ব্যবসায়ীকে তুলে নিয়ে গেলেন? এ তো পরতে রহস্য উঠে আসছে। ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার কারণ কি?
একেবারে পরতে কিন্তু রহস্য উঠে আসছে। তার কারণ হিসাবে লক্ষ্য করে যাচ্ছে যে বলা হচ্ছে যে ভিডিওর যে বাড়ি রাজগঞ্জ মূলত রাজডাঙ্গা এলাকায়, সেখানে কিন্তু বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে এবং এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে তিনি খোঁজ পান যে একেবারে যে চুরির জিনিসপত্র বিক্রি করা হয়েছে, সোনার জিনিস, সেটা কিন্তু একেবারে সল্টলেক দত্তাবাদ অঞ্চলে এই ব্যবসায়ীর কাছে। এরপরে কেউ তার খোঁজে প্রথমে একেবারে ভিডিও নিজে উপস্থিত হয়, কিন্তু প্রথমে যখন তার খোঁজ না পায় পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে মোবাইল নাম্বারে যোগাযোগ করেছিলেন। মঙ্গলবার যখন তার মোবাইল ফোনে যোগাযোগ করতে পারে, তিনি জানান যে তার বাড়ির সোনার গয়না যে সময় চুরি হয়েছিল সেগুলো কিন্তু বিক্রি করেছিল এবং তিনি এখানে এই ব্যবসায়ী কিনেছে এবং গোটা বিষয়টা আলোচনার মাধ্যমে তারা মিটিয়ে নেবে। কিন্তু দেখা যায় যে এই ব্যবসায়ী যখন দোকান খোলেন, সোনার ব্যবসায়ী দোকান খোলেন, সেই সময় গাড়িতে করে এসে কিন্তু একেবারে তাকে অপহরণ করা বলা চলে, এমনটা তাকে নিয়ে কিন্তু একেবারে নিউ টাউনে একটি জায়গা যায়, অন্য একটি গাড়িতে করে দেখা যায় যে সেই বাড়ির যে বাড়িওয়ালা তাকেও কিন্তু তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে এবং পরবর্তী দিন দেখা গেল বুধবার বাড়িওয়ালাকে ছেড়ে দিলেও কিন্তু এখন ভিডিও যে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছে তাকে কিন্তু ছাড়া হয়নি। বৃহস্পতিবার দেখা গেল তার মৃতদেহ উদ্ধার হলো নিউ টাউন যাত্রাগাছি খালসংলগ্ন এলাকা থেকে। আর এখান থেকে কিন্তু পরতে রহস্য, এমনটা বলা চলে। গোটা ঘটনা ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, সেই কারণে গোটা ঘটনা পুলিশ ইতিমধ্যে তদন্ত করে দেখছে কি ঘটনা ঘটেছিল, আদতে কি ঘটনা ঘটেছিল, এই গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যেখানে রহস্য বলে পুলিশের পক্ষ থেকে এমনটা মনে করা হচ্ছে, যদিও পুলিশ এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কিছু বলতে নারাজ, তার কারণ গোটা বিষয় অভিযোগ হচ্ছে, তারা খতিয়ে দেখছে এমনটা বলা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেক দত্তাবাদ অঞ্চল থেকে। তার পরবর্তী সময় বৃহস্পতিবার সকাল 10টা নিউ টাউনের একটি যাত্রাগাছি এলাকা, সেখান থেকে দেহ উদ্ধার হচ্ছে। আর এখানেই কিন্তু পরতে রহস্য, এমনটা বলা চলে। বেশ, রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। কেসটা হচ্ছে ওই সোনাওয়ালা 2 নম্বরই মাল নিয়েছে, যে ও বুঝতে পারেনি যে উনি ভিডিও অফিসার, বড় অফিসারের নিয়েছে। তা ও এসে বলল যে আমার এরকম 2 নম্বরই মাল চুরি করে নিয়ে, চোরাই মাল নিয়েছে, ওনার সাথে যোগাযোগ করতে চাই। সোনাওয়ালা এটা করেছে 2 মাস আগে থেকে। ও বন্ধ করে চলে গেছে, বন্ধ করে বাড়ি চলে গেছে। তা আবার 2 মাস বাদে 28 তারিখ মঙ্গলবার যাই হোক ও এসে তা আসতে আমার বললাম যে তুমি ওনার সোনা নিয়েছো 2 নম্বরই, কি করেছো, সব লোক আসছে। তখন ও বলছে যে হ্যাঁ দাদা নিয়েছি, যে যোগাযোগ করেছি ওনার সাথে, যোগাযোগ করেছে মানে ভিডিও অফিসের সাথে যোগাযোগ করেছে যে আমরা মীমাংসা করে নেব। ইনি বলছে আমারও মীমাংসা করে নেবে, কোনো অসুবিধে নেই, আমরা ছেড়ে দেব। নিহত সোনা ব্যবসায়ীর বাড়ির যিনি মালিক, তিনি চাঞ্চল্যকর অভিযোগ করছেন রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে। দেখুন, তা এমন ব্যবহার করেছে আমার সাথে, হ্যাঁ বলছে যে কোনো অসুবিধে নেই, ছেড়ে দেব। তাই এখানে এসে ধুমকি দামকা এটা সেটা করে নিয়ে চলে গেল। কোথাকার ভিডিও? ওনার হচ্ছে জলপাইগুড়ি, এইসব শুনছি ভিডিও। ওনার নাম কি পুরো? প্রশান্ত বর্মন। প্রশান্ত বর্মন, উনি জলপাইগুড়ির দিকে ভিডিও আছে, তাই তো? ব্যবসায়ী খুনে ভিডিও যোগ। রাজগঞ্জের ভিডিওর বাড়ি থেকে নাকি গয়না চুরির গয়না স্বপনের দোকানে বিক্রির অভিযোগ। মঙ্গলবার স্বপন কামিল্লার দোকানে হানা ভিডিওর, স্বপনের দাতনের বাড়িতেও হানা ভিডিওর। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ। দত্তাবাদে সোনার গয়নার দোকান স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাড়িতেও গিয়েছিলেন রাজগঞ্জের ভিডিও। নিহত ব্যবসায়ীর পরিবার ছবি তোলে ভিডিওর। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও, পরিবারের তোলা ছবিতে স্পষ্ট রাজগঞ্জের ভিডিওর উপস্থিতি। ভিডিওর সঙ্গে সিভিক ভলেন্টিয়ার কিভাবে, এই প্রশ্ন উঠছে। শঙ্কর রয়েছে আমার সঙ্গে, শঙ্করের সঙ্গে কথা বলবো। শঙ্কর, দাঁতনের সোনার ব্যবসায়ীর বাড়িতে কি রাজগঞ্জের ভিডিও সত্যি গিয়েছিলেন? বাড়ির লোক কি বলছে? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে সোনা ব্যবসায়ী তার বাড়িতে রীতিমতন পৌঁছে গেছিলেন ভিডিও,
বলা যায় যে প্রায় 800 কিলোমিটার পাড়ি দিয়ে তার ক্ষমতার অপব্যবহার করে রাজ্যের পুলিশ মানে জেলার পুলিশকে না জানিয়ে তার ক্ষমতার অপব্যবহার করে তিনি দাঁতনের মোহনপুরের নীলদা এলাকার পৌঁছেছিলেন স্বপনের বাড়িতে। ফলে স্বপনের বাড়ির লোকরা তার যে ভিডিও করে রেখেছিলেন এবং তাকে জানতে চায় আপনি কে, তখন স্বপন বাড়ির লোকদেরকে জানায় যে তিনি হচ্ছেন বিডিও। সেই ভিডিও তিনি জানান যে তার বাড়ি থেকে চুরি যাওয়া সোনা গয়না এই স্বপন কামিল্লার দোকানে বিক্রি হয়েছে এবং স্বপন কামিল্লা কিনেছে বলে তাদেরকে জানায় এবং তাকে হুমকি দেয় যে স্বপন কামিল্লা যদি দুদিনের মধ্যে তার সঙ্গে দেখা না করে বা ওর কাছে না যায় তাহলে কিন্তু দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। ফলে কোথাও না কোথাও এই যে ভিডিও নিজে এই যে 800 কিলোমিটার পাড়ি দিয়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তার বাড়িতে পৌঁছেছিল, তারা ভিডিও করেছেন এবং সেই ভিডিও আমাদের হাতে তুলে দিয়েছে। তারা জানাচ্ছে যে রীতিমতন তার বাড়িতে পৌঁছে এই ভিডিও তাদেরকে শাসানি দিয়েছেন। ফলে জেলার পুলিশকে না জানিয়ে এত বড় একজন আধিকারিক তিনি জেলা পুলিশকে জানিয়ে আসতে পারতেন, কিন্তু জেলা পুলিশকে না জানিয়ে এসে তার বাড়িতে রীতিমতন শাসানি দিয়েছে। এবং বাড়ির লোক যেটা অভিযোগ করছে যে এই যে স্বপন কামিল্লার যে দেহ উদ্ধার হয়েছে, তাকে খুন করা হয়েছে আর তার পিছনে মদত রয়েছে এই ভিডিও। অর্থাৎ পরিবারের সদস্যরা যা বলছেন তা তো মারাত্মক। জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও চলে গেলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, উত্তরবঙ্গ থেকে একেবারে বাংলা ওড়িশার প্রান্তে প্রায় 800 কিলোমিটার পথ পেরিয়ে। পরিবারের লোক কি বলছেন দেখুন। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য। তো হঠাৎ 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে, তুলে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ। ভিডিওর বাড়িতে গয়না চুরি হওয়ায় শটান জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। ভিডিওকে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। জানবো, শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনু থেকে জানবো। শান্তনু, কারোর বাড়িতে, ধরো যে কোনো মানুষের বাড়িতে, আর তিনি একজন ভিডিও, তার বাড়িতে গয়না চুরি হলো, তিনি শটান পৌঁছে গেলেন দাঁতনে, আদেও কি পুলিশ সব বিষয়টা জানতো? পুলিশে অভিযোগ জানিয়েছিলেন তিনি? দেখো, জলপাইগুড়িতে এই ধরনের কোনো অভিযোগ দায়ের হয়েছে বলে কোনো খবর নেই। প্রশাসনিকভাবে সেই ধরনের কোনো খবরের কথা জানা যাচ্ছে না। তবে ভিডিও যে গিয়েছিলেন তার একাধিক প্রমাণ রয়েছে এবং ভিডিওকে কেন্দ্র করে ভিডিওর বাড়িতে চুরি হয়েছিল এবং ভিডিও নিজে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেই সব প্রশ্ন নিয়ে আমরা কিন্তু ভিডিওর কাছে হাজির হয়েছিলাম গোটা ঘটনা কি, তার কি প্রতিক্রিয়া জানার জন্য। কিন্তু প্রথমে তিনি আমাদেরকে এগিয়ে গেছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি, তারপর দেখা করার পর কথা বলতে চাননি। কিন্তু দীর্ঘ সময় পর আবার আমরা তার মুখোমুখি হয়েছিলাম। সেই সময় রীতিমতন বিরক্ত এবং ক্ষুব্ধ ছিলেন ভিডিও এবং তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি মিডিয়ার এই ধরনের আচরণ বা মিডিয়া এইভাবে তাকে প্রশ্ন করবে তিনি পছন্দ করেন না। অর্থাৎ মিডিয়ার গিরি, যে শব্দটা তিনি ব্যবহার করেছেন যে মিডিয়া গিরি দেখাতে আসবেন না। একই সঙ্গে তিনি দাবি করেছেন যে তার কোনো বাড়ি নেই, অর্থাৎ তার কোনো বাড়ি নেই। সে বাড়িকে কেন্দ্র করে, যে বাড়ি থেকে জিনিস চুরি হওয়াকে কেন্দ্র করে গোটা ঘটনা, সে তার দাবি যে তার নিজের কোনো বাড়ি নেই। অর্থাৎ তিনি একটা রহস্য তৈরি করার চেষ্টা করছেন যে তার কোনো বাড়ি নেই। অর্থাৎ তার বাড়ি থেকে যে চুরি যাচ্ছিল বলে দাবি করা হচ্ছে এবং যে চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার করতে তিনি কলকাতা ছুটে গিয়েছিলেন, প্রায় 800 কিলোমিটার পাড়ি দিয়েছিলেন। সেই সমস্ত প্রশ্নের কিন্তু তুমি যখন ভিডিওকে প্রশ্ন করলে তখন ভিডিও প্রশান্ত বর্মনের অদ্ভুত দাবি, ভিডিওর নাকি কোনো বাড়ি নেই। তাহলে কার বাড়ি থেকে সোনার গয়না চুরি হলো? কেন তাহলে সোনার ব্যবসায়ীকে তোলা হলো? কিভাবে মৃত্যু হলো সোনা ব্যবসায়ী? যে অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম। কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়াগিরি মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? না, আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা। আপনাকে সেই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল, যদি আপনি আপনার মতন করে উত্তর দিতেন। কারণ অভিযোগ হয়েছে, গোটা বিষয়টি তো অভিযোগ দায়ের হয়েছে না।
ভিডিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিচ্ছেন, কিন্তু খোদ ভিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে নিহতের পরিবার। সেই এফআইআর এর কপি নিউজ 18 বাংলার হাতে। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য, তো হঠাৎ 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে, তুলে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, ভাইয়ের সঙ্গে মানে দোকানে দাদা গেছে দোকান খুলতে, ওরা এসে দাদাকে তুলে নিয়েছে, খুন করে দিয়েছে। কোথায় দোকান ছিল আপনার দাদা? এই লাবণী দত্ত। কোন জায়গার দোকান ছিল? লাবণী বাস স্ট্যান্ড কাছে। কিসের দোকান? সোনার দোকান, সোনার দোকান। কে মেরেছে বলে মনে করছেন? ওই যে লোকটা গেছিল ওই তুলে মেরেছে, প্রশান্ত বর্মন। নদিয়ার চাপড়া, সেখানে বিএসএফ পুলিশ হাতাহাতি। চাপড়ায় পুলিশ অফিসার সহ আহত এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার চাপড়া থানার। কিন্তু কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে বিএসএফ পুলিশ হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেল, জানবো। আমার সঙ্গে সমীর রুদ্র রয়েছে। সমীর, ব্যাপারটা অবশ্যই যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে, আজকে সন্ধ্যা নাগাদ কৃষ্ণনগরের দিক থেকে পাতারের উদ্দেশ্যে ফেন্সিডিল ফেন্সিডিল নিয়ে আসছিল গাড়ি করে, এবং চাপটার বিএসএফ ক্যাম্পের কাছে কিন্তু সেই ফেন্সিডিল গুলো পাতারকারীরা রাস্তার উপরে নামিয়ে দেয়। কারণ চাপা থানার পুলিশ ওই পাতারকারীদের কিন্তু ট্র্যাক করছিল এবং তাদের সন্দেহ হয় যে পুলিশ তাদেরকে লক্ষ্য করছে, এবং ঠিক সেই কারণে সন্দেহ হতে তারা রাস্তার উপরে সেই ফেন্সিডিল গুলো ফেলে দেয় বা বাক্সগুলো ফেলে দেয়। এবং ওখানে কিন্তু বিএসএফ জওয়ানরা ছিল, বিএসএফ জওয়ানগুলো কিন্তু জওয়ানরা সেই বিএসএফ ফেন্সিডিলের যে বাক্স সেগুলো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেখানে চাপা থানার পুলিশ তাদেরকে বাধা দেয়। তাদের দাবি তারা কিন্তু এই ফেন্সিডিলটাকে নজরদারি করছিল এবং তাদের সাফল্য এটা ধরে তারাই আটক করেছে, কিন্তু বিএসএফ থেকে নজরদারি সাফল্যে ভাগ বসাতে চায়। এবং এই নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে বিএসএফ বচসা হয়, এবং এক সময়ে বিএসএফ জওয়ানরা সীমানগর বিএসএফ ক্যাম্প থেকে বেরিয়ে এসে এই পুলিশ কর্মীদের উপর চড়াও হয়, তাদেরকে মারধর করে এবং মারধর করে সেই ফেন্সিডিলের যে বাক্স বা প্যাকেটগুলো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীকালে চাপাথানার বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়, আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে। এর পাশাপাশি এক বিএসএফ জওয়ানকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং এর পাশাপাশি আরো কয়েকজন বিএসএফ জওয়ানকে কিন্তু জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে। এখন কিন্তু চাপাথানা এলাকায় উত্তেজনা রয়েছে এবং বিএসএফ এর সাথে পুলিশের দফা দফায় কথাবার্তা চলছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার এবং ডিএসপি কিন্তু ঘটনাস্থলে মজুদ রয়েছে। সমীর, আরো একটা বিষয় জানতে চাইবো যে এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো, আর আরো একবার জানতে চাইবো যে ঘটনার সূত্রপাত কোথা থেকে। এবং ঘটনা যেটা সূত্রপাত, পাচারকারীরা বাসে করে ফেন্সিডিল নিয়ে আসছিল সীমান্ত এলাকার চাপাথানা এলাকায়, এবং তখন সীমানগর বিএসএফ ক্যাম্পের সামনে দিয়ে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক করে সেই ফেন্সিডিল নিয়ে আসা হচ্ছিল। তখন চাপাথানার পুলিশ কিন্তু তাদের উপর নজরদারি চালাচ্ছিল, অথচ পাচারকারীদের হাতে নাতে ধরার জন্য নজরদারি করছিল, এবং সেই পাচারকারীরা বিষয়টা বুঝতে পারে যে পুলিশ তাদের উপর নজর রাখছে। এর ফলে কিন্তু তারা সেই পাচারকারীরা সেই ফেন্সিডিলের বাক্স রাস্তার উপরে ফেলে দিয়ে পালিয়ে যায়। যখন পাচারকারী যেই ফেন্সিডিল গুলোকে যখন চাপাথানার পুলিশ উদ্ধার করতে যায়, সেই সময় বিএসএফ জওয়ানরা বিএসএফ ক্যাম্প থেকে বেরিয়ে এসে সেই ফেন্সিডিল তাদের হেফাজতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা দাবি যে বিএসএফ তাদের উপর নজরদারি করছিল, ফলে এই ফেন্সিডিল কার হেফাজতে থাকবে এই নিয়ে কিন্তু পুলিশ এবং বিএসএফ এর মধ্যে বচসা শুরু হয়, এবং সেই সময় বিএসএফ জওয়ানরা পুলিশের উপর চড়া হয় এবং পুলিশকে মারধর করে। এর ফলে বেশ কয়েকজন একজন পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন। পরবর্তীকালে চাপাথানার বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়, ঘটনাস্থলে যায় এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, এবং একজন বিএসএফ জওয়ানকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেমনটা তুমি জানাচ্ছিলে যে নিষিদ্ধ কাপ সিরাপ পাচার করতে গিয়ে পুলিশের অভিযান রুখতে এবং পাচার রুখতে চাপড়া সীমানগর গাড়ি বাজেয়াপ্ত, পুলিশের বাজেয়াপ্ত কাপ সিরাপের হেফাজত নিয়ে বিরোধ। আর সেই সময় এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সমীর, এই জায়গা থেকে জানতে চাইবো, তুমি যেমনটা জানাচ্ছিলে যে আহত দুজন, তাদের অবস্থা এখন কেমন, এবং ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে, পরিস্থিতিটা জানতে চাইবো। এই যখন বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, পরবর্তীকালে কিন্তু শ্রীনগর বিএসএফ ক্যাম্প থেকে বেশ কয়েকজন বিএসএফ জওয়ান তাকে উদ্ধার করার জন্য আসে, এবং সেই সময় তাদেরকে কিন্তু পুলিশ আটক করার চেষ্টা করে। এই নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে ফের একবার ধস্তাধস্তি শুরু হয়, এবং এর ফলে বেশ কয়েকজন বিএসএফ জওয়ানকে পুনরায় আটক করা হয়েছে। এর পাশাপাশি যে 4 জন পুলিশ কর্মী আহত হয়েছে তারা চাপড়া গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। এবং ঘটনার ফলে কিন্তু এই যে উত্তেজনার খবর পাওয়া মাত্র কৃষ্ণনগরের ডিএসপি শিল্পী পাল এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যু কুমার তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, এবং তারা এখন এই যে জিজ্ঞাসাবাদ করার করছেন এই গ্রেফতার হওয়া বিএসএফ জওয়ানকে। এবং এর পাশাপাশি কিন্তু এলাকার উত্তেজনা রয়েছে এবং প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই উত্তেজনার প্রদর্শনে। বেশ।